সময়টা ২০০৬ সাল। আর্জেন্টিনার রাজধানীতে দুপুরের আলোয় একটা ব্যাংক হঠাৎ করে থেমে যায়। ব্যাংকে ঢুকে পড়ে কয়েকজন মানুষ। ভেতরে সাধারণ মানুষ, বাইরে শত শত পুলিশ আর টেলিভিশনের লাইভ ক্যামেরা, সবকিছু চোখের সামনে। পুরো দেশ ধরে নেয় ডাকাতরা ভেতরে আটকা পড়েছে। কিন্তু সমস্যা এক জায়গায়, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও কেউ বুঝতে পারছিল না ডাকাতরা আসলে কোথায়। এই ঘটনাটা সিনেমার গল্প না, এটা আসলে পুলিশের নথিতে লেখা সত্য ঘটনা। আর যখন আসল সত্যিটা সামনে আসে ততক্ষণে সব শেষ। হ্যালো মুভি লাভার্স, আজ আমরা জানবো কিভাবে কোনো শব্দ না করেই একটা পুরো সিস্টেমকে বোকা বানানো হয়েছিল। তো চলুন আর দেরি না করে হাইস্ট অব দ্য সেঞ্চুরি নামের সেই সত্য ঘটনাটা দেখে নেই। গল্পের শুরুতে আমরা আর্জেন্টিনার একটা শহরে ফার্নান্দো নামের একজন লোককে দেখতে পাই। ফার্নান্দো পেশায় একজন ক্যারাটে মাস্টার। সে যে শুধু কারাতেতেই দক্ষ এমন না, কিন্তু সে খুব ভালো একজন ডিজাইনারও। তার সবচেয়ে বড় গুণ হলো সে যে কাজটাই করে সেটা খুব পারফেক্টলি করে। তবে সবকিছু পারফেক্টলি করলেও সে তার নিজের জীবনের ডিজাইন পারফেক্টলি করতে পারেনি। তার ফ্যামিলি বা আপন বলতে তেমন কেউ নেই, নিঃসঙ্গ একটা জীবন তার। তাই সে কারাটে আর পেইন্টিংকে সঙ্গী বানিয়ে সে তার জীবন কাটিয়ে দিচ্ছে। তো একদিন এক সন্ধ্যায় ফার্নান্দো তার ক্যারাটে ক্লাস শেষ করে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। সে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়, আর তারপর মনের সুখে সেই সিগারেট টানতে শুরু করে। এমন সময় একটা গাড়ি এসে তাকে একদম ভিজিয়ে দিয়ে যায়, ফলে তার হাতে থাকা সিগারেটটাও ভিজে যায়। তাই সে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে সিগারেটটা ফেলে দেয়। তখন ফার্নান্দো লক্ষ্য করে সিগারেটের টুকরাটা জমে থাকা বৃষ্টির পানিতে ভাসতে ভাসতে একটা ম্যানহোলের ভেতরে গিয়ে পড়ে। আর ম্যানহোলটা যেখানে রয়েছে তার ঠিক সামনে একটা ব্যাংক। ব্যাংকটার দিকে তাকিয়ে ফার্নান্দো কয়েক সেকেন্ডের জন্য কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। তারপর সে সেখানকার ড্রেনটাকে ফলো করতে করতে একটা ব্রিজের কাছে এসে পৌঁছায়। আসলে সে দেখতে যাচ্ছে ওই ম্যানহোলের পানি কোথায় গিয়ে মেশে। তো ফার্নান্দো লক্ষ্য করে ম্যানহোলের সব পানি নিচের একটা ড্রেন থেকে বের হচ্ছে, যে ড্রেনটা শেষ হয়েছে এই ব্রিজটার নিচে। ফার্নান্দো আর দেরি না করে ওই ড্রেনের ভেতরে ঢুকে পড়ে। তারপর সেখানে বসেই সে একটা নতুন আইডিয়া বের করে। আচ্ছা বলেন তো, এই আইডিয়াটা কিসের হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছেন, ফার্নান্দো ব্যাংক ডাকাতির প্ল্যান করছে। একটু আগে ম্যানহোলের সামনে যে ব্যাংকটা দেখলাম সেটা আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যাংকের একটা শাখা। ব্যাংকটার নাম ব্যাংক অফ রিও। আর আমাদের বুদ্ধিমান ফার্নান্দো মশাই সেখানে ডাকাতি করার মাস্টার প্ল্যান করতে যাচ্ছে। এজন্য ফার্নান্দো পরের দিন সকালে ম্যারিও নামে তার এক বন্ধুর কাছে যায়। ম্যারিওকে সে তার পুরো প্ল্যানের কথা জানায়, কিন্তু ম্যারিও তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে এসব কাজ ছেড়ে দিয়েছে। এখন সে একটা সহজ সরল জীবন কাটাচ্ছে। তাই এমন ধরনের কাজ করে তার জীবনে আর কোনো সমস্যা সে ডেকে আনতে চাচ্ছে না। ফার্নান্দো তারপরেও অনেক বুঝিয়ে সুঝিয়ে ম্যারিওকে রাজি করায়। শেষমেশ ম্যারিও রাজি হয়েও যায় আর তাকে বলে, তোমার প্ল্যানটা বেশ ভালো, তবে এই প্ল্যানটা সাকসেসফুল করতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন, যা তোমার বা আমার কাছে নেই। তাই সবার আগে তুমি একজন ভালো ইনভেস্টর খোঁজো, যে আমাদেরকে এই পুরো প্ল্যানটায় সাহায্য করতে পারবে। মুভির এই পর্যায়ে আমরা লুইস নামের একটা লোককে দেখতে পাই, যে তার কিছু আইনি সমস্যা নিয়ে একটা অফিসে এসেছে কথাবার্তা বলার জন্য। কথাবার্তার শেষ পর্যায়ে লুইস যখন পেমেন্ট করতে যায় তখন মহিলাটা তাকে বলে, আরে আপনি তো অনেক বেশি টাকা দিচ্ছেন, আমাদের সার্ভিস চার্জ তো এত না। আমাদের অফিস থেকে আপনাকে জানানো হয়েছিল আমাদের সার্ভিস চার্জ মাত্র $200। এই কথা শুনে লুইস বলে, ও হো, আমি তো শুনেছিলাম $2000। আমারই হয়তো শোনায় ভুল হয়েছে। কিন্তু এখন তো টাকাগুলো নিয়েই বিপদে পড়ে গেলাম, কারণ আমি তো এখন বাড়িও ফিরব না, আর এতগুলো টাকা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোটাও সেফ না। আচ্ছা, আপনি কি আমার একটা উপকার করতে পারেন? আপনি যদি আজকের দিনের জন্য টাকাগুলো আপনার কাছে রাখেন, তাহলে আমি কালকে এসে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যেতাম। মহিলাটা তার এই ছোট্ট উপকারটা করতে রাজি হয়ে যায়। এই জন্য সে টাকার খামটা লুইসের কাছ থেকে নিয়ে তার কাছেই রেখে দেয়। তবে ওই দিন রাতেই লুইস লুকিয়ে লুকিয়ে ওই অফিসে ঢুকে পড়ে, আর তারপর লুইস একটা সেন্সরের সাহায্যে অফিসের লকারের কাছে পৌঁছে যায়। কি ভাবছেন এর মধ্যে সেন্সর আসলো কোথা থেকে? আসলে এই সবকিছুই লুইসের একটা প্ল্যান। সে খুব ভালো করেই জানতো মহিলাটা এতগুলো টাকা কখনোই যেখানে সেখানে রাখবে না। সে ওই টাকাগুলো অবশ্যই অফিসের লকারেই রেখে দেবে। তাই সে ওই খামের সাথে একটা সেন্সর আগে থেকেই ফিক্সড করে রেখেছিল, আর এখন ওই সেন্সরটার মাধ্যমে সে লকারের কাছে পৌঁছে যায়। সে ওই লকারে যত টাকা ছিল সব টাকাগুলো চুরি করে সেখান থেকে বের হবে, ঠিক তখনই অফিসের একটা মেয়ে তার সামনে চলে আসে। লুইস এই পরিস্থিতিতে বেশ ঘাবড়ে যায়, কেননা তার প্ল্যানে এইরকম কোনো কিছুই হওয়ার চান্স ছিল না। তখন হঠাৎ করে লুইসের মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজেকে সামলে নিয়ে মেয়েটা কিছু জিজ্ঞেস করার আগেই বলে, আসলে আমি এই অফিসে নতুন জয়েন করেছি, কাজের একটু প্রেসার যাচ্ছে, তাই আর কি কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। এই কথা বলে আর দেরি না করেই সেখান থেকে সে বের হয়ে যায়।
এদিকে ফার্নান্দো কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছে। সে তার অন্য সব বন্ধুদেরকে তার প্ল্যানের কথা জানায়, কিন্তু তার কোনো বন্ধুরই এমন অবস্থা ছিল না যে তাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে। তো তার একটা বন্ধু তাকে লুইসের ব্যাপারে বলে। ফার্নান্দো তাই আর দেরি না করে লুইসকে খুঁজতে শুরু করে, কেননা এতদিন ধরে চুরি করে লুইসের কাছে বেশ অনেক টাকাই জমে গিয়েছে। আর এই মুহূর্তে লুইসকে কনভিন্স করতে পারলেই ফার্নান্দো একজন ভালো ইনভেস্টর পাবে। তো সে লুইসকে ফলো করতে শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লুইস বুঝে যায় তাকে কেউ ফলো করছে। প্রথম দিকে লুইস মনে করে ফার্নান্দো হয়তো কোনো পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোক, কিন্তু পরে ফার্নান্দো লুইসকে তার পুরো প্ল্যান সম্পর্কে বলে। ফার্নান্দো বলে, আর কতদিন এমন ছোটখাটো চুরি করবে বলো, চলো আমরা এমন কিছু একটা করি যেটা করার পর আমাদের আর কোনোদিন কোনো কাজ করতে হবে না। এরপর ফার্নান্দো তাকে পুরো বিষয়টা ভেঙে ভেঙে বলতে শুরু করে। সে বলে, ব্যাংক অফ রিওর সিস্টেম অনুযায়ী যখন কোনো ক্লায়েন্ট তার অ্যাকাউন্টে $10,000 বেশি রাখে, তখন ওই টাকাটা ব্যাংক তাদের সেফটি ভল্টে রেখে দেয়। আর এই সেফটি ভল্টে অসংখ্য লকার রয়েছে। ওই লকারগুলোতে যে শুধু টাকা রাখা হয় এমন নয়, কাস্টমাররা তাদের স্বর্ণালঙ্কারও সেফটির জন্য সেখানে জমা রাখে। আমরা ওই লকারগুলো থেকেই চুরি করব। ফার্নান্দোর এমন দুর্দান্ত প্ল্যান শুনে লুইসের খুব পছন্দ হয়, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে লুইসকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর রাজি হবেই না বা কেন বলেন, একবার প্ল্যানটা সাকসেসফুল হলেই সারা জীবন টাকার বিছানায় নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে। তো যাই হোক, এরপর তারা দুজনে মিলে সোজা চলে যায় ব্যাংক অফ রিওর সামনে সেই ম্যানহোলের সামনে। সেখানে গিয়ে লুইস তার পকেট থেকে হাইট মাপার একটা ফিতা বের করে ম্যানহোলের ভেতরে ঝুলিয়ে দেয়। আর তারপর লুইসকে সাথে নিয়ে সেই ব্রিজের নিচে ড্রেনের মধ্যে ঢুকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা দুজনে সেই হাইট মাপার ফিতাটার কাছে পৌঁছে যায়, যেটা একটু আগে ফার্নান্দো ম্যানহোলের ভেতরে ঝুলিয়ে দিয়েছিল। সেখানে গিয়ে ফার্নান্দো লুইসকে বলে, আমরা এখন ব্যাংক অফ রিওর খুব কাছেই দাঁড়িয়ে আছি। এখান থেকে মাত্র 18 মিটার গর্ত করলে আমরা ব্যাংকের ভোল্টের কাছে পৌঁছে যাব। কিন্তু লুইস এবার একটু ঘাবড়ে যায় আর বলে, এই ড্রেনের যে অবস্থা তাতে একটু বৃষ্টি হলেই পুরোটা পানিতে তলিয়ে যাবে, আর পানিতে তলিয়ে গেলে আমরা ব্যাংক থেকে বের হতে পারবো না, ফলে আমাদের ধরা পড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই কথা শুনে আমাদের বুদ্ধির ভান্ডার ফার্নান্দো বলে, আমরা শুধুমাত্র তখনই ডাকাতি করব যখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কিন্তু এখন আমাদের এই 18 মিটার গর্ত আর অন্যান্য কাজের জন্য কিছু জিনিসের দরকার, যেগুলো কিনতে আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন। তুমি যদি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে, তাহলে আমরা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিতে পারতাম। যেহেতু লুইসের ফার্নান্দোর এই প্ল্যানটা বেশ পছন্দ হয়েছে, তাই সেই কাজের জন্য ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। তো এরপরে তারা সবাই মিলে পুরো প্ল্যান নিয়ে আলোচনা করে। এখন তাদের প্রধান কাজ হলো ওই ব্যাংক সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে ভালোভাবে জানা, আর ব্যাংকের ভেতরে কোথায় কি আছে সেটা একবার ঘুরে দেখা। এজন্য পরের দিন সকালে ফার্নান্দো আর তার বন্ধু ম্যারিও ব্যাংকে পৌঁছে যায়। তারা আসলে দেখতে চায় এই ব্যাংকে কোথায় কতগুলো সিকিউরিটি গার্ড আর সিসিটিভি ক্যামেরা আছে, আর তাছাড়া সবচেয়ে বেশি দরকার হলো কিভাবে কোন রাস্তা দিয়ে নিচের ভল্টে পৌঁছানো যায় সেটা দেখা। তো তারা দুই বন্ধু মিলে ঘুরে ঘুরে সব দেখতে শুরু করে দেয়। এরপর ফার্নান্দো তার কাছে থাকা একটা ক্যামেরার মাধ্যমে ব্যাংকের বিভিন্ন ছবি তোলে। ফার্নান্দো ইচ্ছে করেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাংকের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। আসলে এটার পেছনেও একটা বড় কারণ আছে, দাঁড়ান এখনই বুঝিয়ে বলছি। তো ব্যাংকের ভেতরে এভাবে ঘোরাঘুরিটা ব্যাংকের অনেকের চোখে পড়ে, তাই ব্যাংকের লোকজন কিছুক্ষণের মধ্যেই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ফার্নান্দোকে ব্যাংকের বেসমেন্টের একটা রুমের ভেতরে নিয়ে যায় ইন্টারোগেট করার জন্য। বেসমেন্টে নিয়ে যাওয়ার সময় ফার্নান্দো ভল্টের রাস্তাটা ভালো করে দেখে নেয়, আর এটাই ছিল তার প্ল্যান। কেননা তাকে পুলিশ ইন্টারোগেট করার জন্য না আনলে সে ভল্টের রাস্তাটা কোন দিকে সেটা জানতে পারত না। এই জন্যই সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাহিনী করেছে। তো পুলিশ ফার্নান্দোকে ইন্টারোগেট করে সন্দেহজনক কিছুই পায় না, এমনকি তার কাছে থাকা ক্যামেরাতেও কোনো ছবি পায় না। তাহলে সকাল থেকে সে যেই ছবিগুলো তুললো সেগুলো কোথায় গেল? এখানেও আমাদের ফার্নান্দো মশাই একটা বুদ্ধির খেলা দেখিয়েছে। সে আগেই ক্যামেরার ভেতর থেকে মেমোরি সরিয়ে রেখেছিল। তো যেহেতু পুলিশ তার কাছে কিছুই পায়নি, তাই ফার্নান্দো এবার একটু ভাব নেয়। সে উল্টো পুলিশদেরকেই কথা শোনায়, এভাবে তাদেরকে ধরে এনে অপমান করার জন্য। এরপর সেখান থেকে ফিরে ফার্নান্দো সবাইকে নিয়ে ব্যাংকের একটা নকশা তৈরি করে ফেলে। তবে এখন তাদের দরকার ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব কতটুকু সেটা জানা। এজন্য ফার্নান্দো তার এক বন্ধুকে ব্যাংকের সামনে থাকা ম্যানহোল থেকে ব্যাংক পর্যন্ত একটা সাইকেল নিয়ে হাঁটতে বলে। আসলে সাইকেলের চাকায় বেশ কিছু দাগ দেয়া ছিল, আর ওই দাগ অনুযায়ী তারা হিসাব করে দেখে সাইকেলের চাকাটা ব্যাংক পর্যন্ত যেতে কতবার ঘুরেছিল, আর এটা হিসাব করেই তারা ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব হিসাব করে বের করে ফেলে। এরপর ফার্নান্দো হিসাব করে দেখে ওই ড্রেন থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কতটা গর্ত করলে খুব সহজেই ব্যাংকের ভল্ট রুমে পৌঁছাতে পারবে। তার এমন হিসাব নিকাশ দেখে আপনারা এখন নিশ্চয়ই বুঝে গিয়েছেন সে কতটা পারফেক্টলি সব কাজ করে।
তো তারা এখন সবকিছুর জন্য মোটামুটি রেডি। ফার্নান্দো লুইসকে বলে, এই যে আমরা ব্যাংক থেকে টাকা চুরির প্ল্যান করেছি, এতে কিন্তু কোনো কাস্টমারের কোনো ক্ষতি হবে না, কারণ এই ব্যাংকে প্রত্যেকটা কাস্টমারেরই প্রতিটা অ্যাকাউন্টের জন্য ইন্স্যুরেন্স করা আছে। তাই তাদের টাকা চুরি হলেও তাদের কোনো সমস্যা হবে না, কেননা ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে সব টাকা ফিরিয়ে দিতে বাধ্য। মানে কি পরিমাণ ভালো চোর ভাবা যায়। কার ক্ষতি হবে আর কার ক্ষতি হবে না সেটাও তারাই ভাবছে। তবে সবকিছু সুন্দরভাবে প্ল্যান করা থাকলেও লুইস একটু টেনশনেই পড়ে গিয়েছে, কেননা সে অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছে। আর আমাদের ফার্নান্দো ব্যাংকের ভল্টে ঢোকার প্ল্যানটা খুব সুন্দরভাবে করলেও ভল্ট খোলার কোনো প্ল্যান এখন পর্যন্ত করেনি। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে ওই ড্রেনের মধ্যে চলে যায়, কারণ আজকেই তারা সুড়ঙ্গ খোঁজার কাজ শুরু করে দেবে। আগে থেকে একটা লেজারের মাধ্যমে সুড়ঙ্গের অ্যাঙ্গেল ঠিক করে রেখেছিল। ফার্নান্দোর বন্ধু ম্যারিও সেই অনুযায়ী সুড়ঙ্গের কাজ শুরু করে দেয়। এই কাজটা করতে তাদের বেশ কিছুদিন সময় লাগবে। এসব কিছুর মধ্যেই তারা তাদের টিমে অ্যালবার্টো নামের একজনকে নিয়ে নেয়। অ্যালবার্টো সহ এখন তাদের টিমে মোট 5 জন লোক রয়েছে। অ্যালবার্টোর কাজ হলো ব্যাংক থেকে বের হওয়ার পর সবাইকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। সবকিছু ঠিকঠাক হলেও প্রধান সমস্যা হলো তারা এখন পর্যন্ত ভল্টের ভেতরে লকারগুলো খোলার কোনো বুদ্ধি বের করতে পারেনি। তো সবাই মিলে যখন আলোচনা করে তখন তারা বলে তারা একটা ওয়েল্ডিং মেশিনের সাহায্যে লকারগুলো খুলবে, কিন্তু ফার্নান্দো তাদেরকে বলে ওখানে 400টা লকার আছে। ওয়েল্ডিং মেশিন দিয়ে এক একটা লকার খুলতে 3 থেকে 4 মিনিট করে সময় লাগতে পারে, আর আমরা ব্যাংকের ভেতরে থাকবো সর্বোচ্চ 7 ঘন্টা। তাই এভাবে লকার খুলতে গেলে আমরা খুব বেশি টাকা চুরি করতে পারবো না। আমাদের এমন কিছু বের করতে হবে যার মাধ্যমে আমরা আরো তাড়াতাড়ি লকারগুলো খুলতে পারি। তাই ফার্নান্দো লুইসকে বলে ওই ব্যাংকের লকারগুলো দেখতে কেমন হয় বা সেটা খোলার সিস্টেম কেমন এটা আগে আমাদের ভালোভাবে জানতে হবে। এজন্য তুমি আগামীকাল ওই ব্যাংকের অন্য একটা ব্রাঞ্চে যাবে, সেখানে গিয়ে লকারগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে আসবে। তো সেই কথা অনুযায়ী পরের দিন লুইস ওই ব্যাংকের একটা ব্রাঞ্চে যায়। অন্য ব্রাঞ্চে যাওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। যেই ব্রাঞ্চে চুরি করবে সেই ব্রাঞ্চে গেলে তো সন্দেহ করার একটা চান্স থাকে, তাই ফার্নান্দো কোনোরকম কোনো ঝামেলা রাখতে চায় না। যাই হোক, লুইস সেই ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নিজের জন্য একটা লকার ভাড়া করে, আর সেটা খোলার সময় ভালোভাবে দেখে নেয় এই ব্যাংকের সেফটি লকারগুলো ঠিক কেমন হয়। তো সবকিছু ঠিকঠাকভাবে দেখার পরে তারা এমন একটা ছোট হাইড্রোলিক মেশিনের ব্যবস্থা করে যেটা দিয়ে তারা মাত্র 7 সেকেন্ডে একটা করে লকার খুলতে পারবে। তো সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ব্যাংকের টাকাগুলো চুরি করার পর সেই টাকাগুলো সরানোর জন্য তাদের একটা গাড়ির দরকার ছিল, যেটা তাদেরকে ম্যানেজ করে দিয়েছিল তাদের টিমেরই একজন। যদিও গাড়িটা ছিল চুরি করা, আর গাড়ির চেহারাটা ছিল দেখার মতো। ওই দিন তারা সবাই ওই গাড়িটা নিয়ে অ্যালবার্টের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। তারা মনে মনে ধরে নিয়েছে এবার তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, কেননা চুরি করা গাড়ি হওয়ায় সেই গাড়ির কাগজপত্র কিছুই তাদের কাছে নেই। তো পুলিশ যখন তাদের কাছে আসে কথা বলার জন্য, তখন অ্যালবার্টো আর তার ওয়াইফ সেখানে এসে কোনো রকমে ব্যাপারটা ম্যানেজ করে নেয়। কোনো রকমে ওই পরিস্থিতি থেকে তারা বেঁচে যায়, কিন্তু মাঝখান থেকে অ্যালবার্টো একটা ছোট ঝামেলা বাঁধিয়ে ফেলে। সে সরল মনে তার ওয়াইফকে এই চুরির ব্যাপারে সবকিছু বলে দেয়। এটা জানার পর টিমের বাকি সবাই বেশ রেগে যায়, কিন্তু অ্যালবার্টো তাদেরকে আশ্বস্ত করে বলে, আজ অব্দি আমি যত কাজ করেছি সব ব্যাপারে আমার ওয়াইফকে জানিয়েছি, তোমরা এ নিয়ে কোনো টেনশন করো না। যাই হয়ে যাক না কেন সে কাউকেই কিছু জানাবে না, তবে জানাবে কি জানাবে না সেটা তো গিয়ে শেষে বুঝতে পারবো। যাই হোক, ওদিকে সুড়ঙ্গ বানানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু ফার্নান্দো এখনো মেইন ভল্ট খোলার কোনো আইডিয়া বের করতে পারেনি। আর এজন্য লুইস প্রচন্ড রেগে আছে, কেননা সে এখন পর্যন্ত এই কাজের জন্য অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে। তাই সে ফার্নান্দোর সাথে রাগারাগি করে বাড়ি চলে যায়। তো সেদিন রাতে ফার্নান্দো তার গার্লফ্রেন্ডের সাথে ছাদে শুয়ে শুয়ে গল্প করছিল। হঠাৎ করে তার মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসে, তাই সে আর দেরি না করে তখনই সরাসরি লুইসের বাড়িতে চলে যায়। লুইসের বাড়িতে গিয়ে সে লুইসকে বলে, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। আমি প্রথমে চেয়েছিলাম ব্যাংক যখন বন্ধ থাকে আমরা তখন চুরি করব, কিন্তু হঠাৎই আমার মাথায় অন্য একটা কথা আসলো। ব্যাংক যখন বন্ধ থাকে তখন সেখানকার সিকিউরিটি একরকম থাকে, আর ব্যাংক যখন খোলা থাকে তখন সেখানকার সিকিউরিটি থাকে আরেক রকম। তো আমরা ব্যাংক যখন খোলা থাকে তখন যাব সেখানে চুরি করতে, কেননা ব্যাংক খোলা থাকাকালীন সময়ে ব্যাংকের সেফটি ভল্ট খোলা থাকে, কারণ সারাদিন অনেক কাস্টমার সেখানে আসে আর তাদের লকার খুলে। আমরা আসলে এই কাজটা এজন্যই করব কারণ আমরা এখনো সেফটি ভল্ট খোলার কোনো আইডিয়া বের করতে পারিনি। তাই ব্যাংক চলাকালীন সময়টা আমাদের জন্য বেশি সেফ। আমাদের আরো একটা প্লাস পয়েন্ট আছে, ব্যাংকের সেফটি ভল্টে কোনো অ্যালার্ম সেট করা থাকে না। আমরা যদি ব্যাংকে ঢুকি তাহলে পুলিশ ভাববে আমরা কোনো ছোটখাটো চোর, আর আমরা যে একটা সুড়ঙ্গ তৈরি করেছি সে বিষয়ে তারা কিছুই জানতে পারবে না। মানে সহজভাবে যদি আপনাদেরকে বোঝাই তাহলে ব্যাপারটা আসলে এরকম, তারা ঢুকবে সবার সামনে দিয়ে কিন্তু বের হবে সুড়ঙ্গ দিয়ে।
ভেতরে কি হচ্ছে না হচ্ছে বাইরে থেকে কারোরই বোঝার কোনো উপায় থাকবে না। তাহলে তারা বেশ রিল্যাক্সে চুরি করে বের হয়ে যেতে পারবে। তো দেখতে দেখতে ঐতিহাসিক সেই দিন চলে আসে যেদিন তাদের ব্যাংকে চুরি করতে যাওয়ার কথা। তারা সবাই যে যার মতো ছদ্মবেশে ব্যাংকে ঢুকে পড়ে। যাওয়ার আগে প্রত্যেককে তাদের হাতের আঙ্গুলগুলোতে সুপারগ্লু টাইপের এক ধরনের আঠা লাগিয়ে নেয়, যেন ব্যাংকের কোথাও তাদের ফিঙ্গারপ্রিন্ট না থাকে। তো সবাই মিলে ব্যাংকে ঢোকার পর যে যার পজিশনে চলে যায় আর প্রত্যেককেই তাদের মুখ ঢেকে ফেলে। এরপর বন্দুক দেখিয়ে ব্যাংকের সবাইকে নিজেদের কবজায় নিয়ে আসে। তারপর এক এক করে ব্যাংকের সব দরজাগুলোকে বন্ধ করে দেয়, যেন কোনোভাবেই পুলিশ বা বাইরের অন্য কেউ ব্যাংকের ভেতরে ঢুকতে না পারে। এরপর লুইস ব্যাংকের ক্যাশিয়ারকে একটা সুটকেস দিয়ে সেখানকার সব টাকাগুলো ওই সুটকেসে ভরতে বলে। আচ্ছা বলেন তো এই কাজটা কেন করলো? আমি বলছি, এই কাজটা তারা করলো এই কারণে যেন সবাই মনে করে তারা কোনো ছোটখাটো একটা চুরি করতে আসছে, মানে ব্যাংকে থাকা ক্যাশ টাকাগুলো নিয়েই তারা চলে যাবে। কিন্তু এদিকে সেই সময় সিকিউরিটি রুমে থাকা একজন গার্ড সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টা দেখে ফেলে, আর দেরি না করে তখনই পুলিশকে ফোন করে ব্যাংক ডাকাতির কথা জানিয়ে দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই ব্যাংকের সামনে পুলিশ চলে আসে। এটা জানতে পেরে ফার্নান্দো একটা লোককে ধরে নিয়ে ব্যাংকের বাইরে আসে। সেখানে এসে পুলিশদের উদ্দেশ্য করে বলে, আমাদের কাছে ভেতরে অনেক অস্ত্র ও গোলাবারুদ আছে। আপনারা কেউ যদি ব্যাংকের ভেতরে ঢোকার চেষ্টা করেন তাহলে আমরা ব্যাংকের ভেতরে থাকা সবাইকে মেরে ফেলবো। এই কথা বলে ফার্নান্দো ওই লোকটাকে নিয়ে আবারও ব্যাংকের ভেতরে চলে যায়। আসলে ফার্নান্দো চায় পুলিশ যেন মনে করে তারা চুরি করে আবার ব্যাংকের সামনের দরজা দিয়েই পালিয়ে যাবে। যাই হোক, এরপর তারা ব্যাংকের ভেতরে থাকা সব সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে, আর তারপর সেই সিকিউরিটি গার্ডকে তার রুম থেকে বের করে নিয়ে আসে। ওই সিকিউরিটি গার্ডের থেকে লুইস তার বন্দুকটা নিয়ে সেটা থেকে গুলিগুলো বের করে ফেলে। তারপর খালি বন্দুকটা আবার তাকে ফিরিয়ে দেয়। সিকিউরিটি গার্ডের কাছে থাকা মোবাইলটা নিয়ে লুইস তাকে বলে, যাও, তোমাকে আমরা ছেড়ে দিলাম। তুমি বাইরে যাওয়ার পর পুলিশ যদি আমাদের সাথে কথা বলতে চায় তাহলে তাদেরকে বলবে তোমার নাম্বারে ফোন করতে। এই বলে তারা সত্যি সত্যিই সেই সিকিউরিটি গার্ডকে বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এভাবে সিকিউরিটি গার্ডকে ছেড়ে দেওয়াতে পুলিশরা বেশ অবাক হয়ে যায়, কেননা তারা এই টাইপের চোর বা ডাকাত আগে কখনো দেখেনি। তাই তারা প্রথমে ভাবে এই সিকিউরিটি গার্ডও হয়তো তাদের এই চুরির সাথে যুক্ত, কেননা তারা গার্ডের বন্দুকটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ তো আর জানে না বন্দুকের ভেতরে কোনো গুলি নেই। তো মুভির এই পর্যায়ে আমরা দেখতে পাই ম্যারিওর ব্যাংক পর্যন্ত সুড়ঙ্গ করার কাজ একদম শেষ। ওই সুড়ঙ্গের মধ্য দিয়ে ম্যারিও তাদের সব জিনিসপত্রগুলো দিয়ে দেয়, যেই জিনিসগুলো দিয়ে তারা সেফটি লক খুলবে। তো তারা আর দেরি না করে সেফটি লকগুলো খুলতে শুরু করে দেয়। তারা যেই লকারগুলো খুলে তার কয়েকটাতে ক্যাশ টাকা ছিল আর বাকিগুলোতে ছিল গোল্ডবার সহ আরো অনেক দামি দামি জিনিসপত্র। এভাবে তারা তাদের কাজগুলো খুব দক্ষতার সাথে চালিয়ে যায়। আর ওদিকে আমাদের লুইস বাবাজি খুব ভাব নিয়ে আছে, বন্দুক একটা হাতে নিয়ে ভাবের সাথে সবাইকে হুমকি ধামকি দিয়ে থামিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে সে যেন এই গ্যাংয়ের লিডার। ওইদিকে বাইরে আবার ততক্ষণে ব্যাংকের সামনে সিটি পুলিশ, স্পেশাল পুলিশ আর মিডিয়ার লোকের ভিড় জমে গিয়েছে। তো আমরা দেখতে পাই এই কেসে থাকা ইনচার্জ লুইসের কাছে থাকা সেই ফোনটাতে কল করে। লুইস প্রথমে একটু ঘাবড়ে যায়, কেননা সে এর আগে ছোটখাটো চুরি করলেও এত বড় চুরি কোনোদিন করেনি। এরপরও লুইস নিজেকে সামলে নিয়ে তাদের সাথে ডিল করতে শুরু করে। কথা বলার সময় লুইস বুঝতে পারে একদল পুলিশ ততক্ষণে ব্যাংকের ছাদে পৌঁছে গিয়েছে, যে কোনো সময় সেখান থেকে তারা ব্যাংকের ভেতরে ঢুকে যেতে পারে। এজন্য লুইস সেই পুলিশ ইনচার্জকে বলে, এখনো সময় আছে, তোমরা তোমাদের পুলিশদেরকে উপর থেকে নিচে নামতে বলো, নয়তো আমরা ভেতরের সবাইকে কিন্তু একেবারে জানে মেরে ফেলবো। একথা শুনে অফিসার আর কোনো উপায় না পেয়ে সবাইকে নিচে নেমে আসতে বলে। আর তারপর সে লুইসকে বলে, শোনো বৎস, তোমরা যতই চালাকি করো না কেন, কোনোভাবেই এই ব্যাংকের ভেতর থেকে তোমরা বের হতে পারবে না, কেননা পুলিশ ব্যাংকের চারপাশ খুব ভালোভাবে ঘিরে রেখেছে। তখন লুইস তাকে বলে, আচ্ছা একটা কাজ করতে পারো, তোমরা বরং একজন উকিলকে ডেকে আনতে পারো। এই যে লুইসের এত বুদ্ধি দেখছেন না, এগুলো কিন্তু পুরোটা তার মাথা থেকে বের হচ্ছে না। ফার্নান্দো আগে থেকেই তাকে এই সব কিছু শিখিয়ে রেখেছিল, মানে আইনের প্যাচ লাগিয়ে কিভাবে পুলিশের কাজকে অনেক বেশি স্লো করে দিয়ে তারা সময় বের করতে পারে। শুধু তাই না, এই সব কিছু ভালোভাবে শেখার জন্য আমাদের লুইস বাবাজি আবার একটা অ্যাক্টিং ক্লাসেও ভর্তি হয়েছিল, যেন সে খুব ভালোভাবে অ্যাক্টিংটা করতে পারে। চুরি করতে গেলেও এত কষ্ট করা লাগে, ভাবা যায়। তো দেখা যায় লুইসের প্রস্তাবে অফিসার রাজি হয়ে যায় আর তাকে জানায় কিছুক্ষণের মধ্যে একজন উকিল এখানে চলে আসবে। তোমরা যদি এখন সারেন্ডার করো তাহলে হয়তো আলোচনা করে তোমাদের শাস্তিটা একটু কমানো যেতে পারে। এরপর আমরা দেখতে পাই লুইস একটা ছেলেকে ব্যাংক থেকে বের করে দেয়। ছেলেটাকে বাইরে বের করে দিয়ে আসলে সে বোঝাতে চাচ্ছে তারা পুলিশের সাথে নেগোসিয়েশন করতে চাচ্ছে। তো এই ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হয় ব্যাংকের ভেতরে আসলে কি চলছে, সে সেই সম্পর্কে কিছুই বলতে পারে না, কেননা সে প্রচন্ড ভয় পেয়ে আছে। এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সে সবার সামনেই প্যান্টে হিসু করে ফেলে।
কি একটা অবস্থা বলুন তো। যাই হোক, কিছুক্ষণের মধ্যে দেখা যায় একজন উকিল ব্যাংকের সামনে চলে এসেছে। অফিসার লুইসকে ফোন করে সেই উকিলের সাথে কথা বলিয়ে দেয়, কিন্তু লুইস তখন অন্যরকম একটা চাল চালে। সে ওই উকিলের সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করে। সে এমনভাবে কথা বলে যেন উকিলটা খুব বাজে টাইপের উকিল। সে ওই উকিলকে বলে, আরে তুমি কি এমন উকিল, তোমার জন্য আমার 10 বছর জেল খাটতে হয়েছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এরপর সে ওই উকিলকে গালিগালাজ করতে থাকে। সেই সব কিছু শুনে আমাদের উকিল মশাই একদম ভ্যাবাচেকা খেয়ে যায়। আসলে লুইস পুলিশদের কাজ আরো স্লো করে দিতে যাচ্ছে। লুইস এবার অফিসারকে বলে, তোমাদের এই উকিলের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই, এই উকিলকে দিয়ে আমার কোনো উপকার হবে না। তোমাদের বরং একটা নাম্বার দিচ্ছি, তোমরা ওই উকিলের সাথে যোগাযোগ করো। সে আমার খুবই বিশ্বস্ত একজন উকিল, তাকে ফোন করে এখানে আসতে বলো। এই বলে লুইস ব্যাংকের ভেতরে থাকা একজনের ফোন নাম্বার দিয়ে দেয়। এদিকে ভল্টের ভেতরে তখনও লকার ভাঙার কাজ চলছে, কিন্তু হঠাৎ করে মেশিনটা গরম হয়ে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য বিরতি দিতে হয়। আর তাই ফার্নান্দো লুইসকে ফোন করে বলে, আমাদের আরো কিছু এক্সট্রা টাইম লাগবে, তুমি যেভাবেই হোক পুলিশদেরকে ম্যানেজ করো। তো লুইসও মোটামুটি রেডি হয়ে আছে পুলিশদেরকে ম্যানেজ করার জন্য। ওই একটু আগে লুইস পুলিশকে যে নাম্বারটা দিল সেই নাম্বারে অফিসার ফোন করে। ফোনটা তখন লুইসের কাছেই ছিল। সে এমনভাবে কথা বলে যেন সে একজন উকিল। তাকে আসার কথা বলা হলে সে এনিয়ে বিনিয়ে অনেক রকম কথা বলে অফিসারকে। তারপর সে অফিসারকে জানায় তার আসতে 1 ঘন্টা সময় লাগবে। এটা বলে সে ফোনটা রেখে দেয়। তো এভাবে সময় গড়াতে থাকে একটু একটু করে। লুইস জানতে পারে বন্দি রাখা মানুষগুলোর মধ্যে একজন বৃদ্ধ মহিলা আছে যার কিনা আজকে জন্মদিন। এটা জানতে পেরে ব্যাংকের ভেতরে তারা ওই বৃদ্ধ মহিলাটার বার্থডে সেলিব্রেট করে, আর জন্মদিনের গিফট হিসেবে তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দেয়। বাইরে বের হয়ে বৃদ্ধ মহিলাটা সবার কাছে লুইসের ব্যাপারে অনেক প্রশংসা করে আর বলে যে ওরা খুব ভালো, ওরা আমার বার্থডে সেলিব্রেট করেছে। এই সব কিছু দেখে পুলিশ আরো ঘাবড়ে যায়। আসলে এই যা কিছু ঘটছে সবকিছুই ফার্নান্দোর মাথা থেকে বের হয়েছে, কারণ তারা যদি বাই চান্স ধরা পড়েও যায় তাহলে পুলিশ যেন তাদের উপরে বড় কোনো কেস দিতে না পারে। তাই তারা বন্দীদের সাথে সবাই খুব ভালো ব্যবহার করে। তবে এবার কিন্তু বাইরে থাকা পুলিশ ইনচার্জের সন্দেহ হয়, কেননা তারা যদি সারেন্ডারই করবে তাহলে এত বেশি সময় কেন নিচ্ছে। ইনচার্জ এই ব্যাপারটা সেখানে থাকা পুলিশের স্পেশাল ফোর্সকে জানায়, কিন্তু কেউই তার কথাটা খুব একটা গুরুত্ব দেয় না, কারণ এখন পর্যন্ত কোনো গুলির শব্দ বাইরে থেকে শোনা যায়নি। তাই সবাই ভাবছে সবকিছু একেবারে কন্ট্রোলের ভেতরেই আছে। এতক্ষণে অনেক সময় গড়িয়ে গিয়েছে। ফার্নান্দো আর বেশি সময় নষ্ট করতে চায় না, তাই তারা সবকিছু গুছিয়ে ফেলে। এরপর ফার্নান্দো আর তার এক বন্ধু মিলে রাস্তায় সবকিছু ভরে ফেলে, আর অন্যদিকে লুইস বন্দীদেরকে উপরের ফ্লোরে রেখে সে নিচে চলে আসে। এরপর ফার্নান্দো তাদের সব বন্দুকগুলোকে একটা কাপড়ের উপরে সুন্দর করে গুছিয়ে রাখে। এখানে আবার একটা টুইস্ট আছে, এই যে এতক্ষণ ধরে যতগুলো বন্দুক দেখলেন সবার হাতে, সেগুলো কিন্তু একটাও আসল না। আসলে এই প্ল্যানটাও ফার্নান্দোর। সে আসলে চায়নি ভুল করেও কোনো বন্দুক থেকে গুলি বের হয়ে কারো ক্ষতি হোক। আর এখন বন্দুকগুলো রেখে যাওয়ার কারণ হলো পুলিশ যেন সেগুলো দেখে বুঝতে পারে যে এগুলো নকল। কেন করলো এমন জানেন? কারণ তারা যদি কোনো কারণে ধরা পড়েও যায় তাহলে নকল বন্দুক ব্যবহার করার কারণে তাদের খুব বেশি দিন শাস্তি হবে না। কি মারাত্মক বুদ্ধি দেখেছেন? তো এরপর এক এক করে ওই সব কিছু নিয়ে ওই সুড়ঙ্গের ভেতর দিয়ে এক এক করে বের হয়ে যেতে শুরু করে। আর তারা যে সেখানে সুড়ঙ্গ তৈরি করেছে সেটার প্রমাণ লোপাট করতে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে রাখে। তারপর তারা একটা গাড়ির সাহায্যে ভেতর থেকে একটা আলমারিকে টেনে সুড়ঙ্গের সামনে রেখে দেয়। এদিকে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও যখন বন্দীদের কাছে কেউ আসে না তখন তাদের মনে বেশ খটকা লাগে। তারা বুঝতে পারে যে ডাকাত দলের সবাই চলে গিয়েছে, তাই তারা এক এক করে ব্যাংকের ভেতর থেকে বের হয়ে আসতে থাকে। এটা দেখে পুলিশ ইনচার্জ বেশ ঘাবড়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে ব্যাংকের সামনে থাকা ম্যানহোলের দিকে, আর সে পরিষ্কারভাবে বুঝে যায় ওই ডাকাতগুলো ব্যাংকের ভেতর থেকে সুড়ঙ্গ বানিয়ে সেখান থেকে পালিয়েছে। কারণ এই ব্যাংকের ভেতরে ঢোকার এবং বাইরে বের হয়ে আসার একটাই মাত্র দরজা। এজন্য আর দেরি না করে অফিসার পুলিশের একদল টিমকে সেই ড্রেনের ভেতরে পাঠিয়ে দেয়, আর তারা ঢুকে যায় ব্যাংকের ভেতরে। ততক্ষণে ফার্নান্দোরা সুড়ঙ্গ থেকে বাইরে বের হয়ে এসেছে, কিন্তু ড্রেনের ভেতরে রাখা বোটটা তখন কাজ করছিল না। তাই উপায় না দেখে তারা কোনো রকমে ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোতে থাকে। মুভির এই পর্যায়ে আমরা দেখতে পাই পুলিশ অফিসার ব্যাংকের ভেতরে ঢুকে খুঁজতে খুঁজতে ওই সুড়ঙ্গের সামনে চলে আসে, কিন্তু সেই সুড়ঙ্গের সামনে একটা বোম ঝুলিয়ে রেখে গিয়েছে ফার্নান্দোরা। ঠিক তখনই আবার অফিসার জানতে পারে ডাকাতরা যাওয়ার সময় তাদের বন্দুকগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখে গিয়েছে। সেই সঙ্গে সে এটাও জানে যে বন্দুকগুলো সবই নকল। এটা জানতে পেরে সে বুঝে যায় যে যেই বোমাটা ঝুলিয়ে রেখেছে সেটাও আসলে নকল। তাই সে আর দেরি না করে ওই সুড়ঙ্গের ভেতরে ঢুকে যায়। ততক্ষণে পুলিশের সেই টিমও সুড়ঙ্গের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু তখন সেখানে ডাকাতদের কেউই ছিল না। তবে একটা বাঁধ দেখে পুলিশ অফিসার বুঝে যায় সেটা দিয়ে পানি আটকে রাখা হয়েছে।
আর ওই ডাকাতরা নিশ্চয়ই শহরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সমস্যা হলো এই শহরে হাজার হাজার ম্যানহোল আছে, তারা যে কোন ম্যানহোল দিয়ে বের হবে সেটা বুঝতে পারাটা খুবই মুশকিল। তবুও অফিসার হাল ছাড়ে না, সে সব জায়গায় জানিয়ে দেয় শহরে যতগুলো ম্যানহোল আছে সবগুলোর উপর পুলিশ যেন নজর রাখে। আর এই যে একটা বাদ দেওয়া হয়েছে না, এটাও ফার্নান্দোর প্ল্যানের একটা অংশ, কারণ সে জানে পুলিশ যদি কোনোভাবে জানতে পারে তারা সুড়ঙ্গ পথে পালানোর চেষ্টা করেছে তাহলে তারা ধরা পড়ে যাবে, আর তাই তারা ড্রেনের উল্টো দিকে যাওয়ার প্ল্যান করে। এভাবে এগুতে এগুতে তারা একটা ম্যানহোলের নিচে চলে আসে, আর ওই ম্যানহোলের উপরেই তারা সেই ভাঙাচোরা গাড়িটা আগে থেকেই রেখে দিয়েছিল। আস্তে আস্তে তারা সিঁড়ি বেয়ে উপরে চলে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি আসে। এটা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়, এত কষ্ট করে সবকিছু সুন্দরভাবে করার পরেও তারা এভাবে ধরা পড়ে যাবে, সব কষ্ট তাহলে বৃথা গেল। কিন্তু তাদেরকে চমকে দিয়ে পুলিশের গাড়িটা সেখানে না দাঁড়িয়ে তাদের পাশ কাটিয়ে চলে যায়। এতক্ষণে আমরা দেখতে পাই তারা ব্যাংক থেকে কত দূরে চলে এসেছে। এরপর ফার্নান্দোরা সব টাকা পয়সার স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফিরে আসে। যেহেতু তারা পানির ভেতর থেকে এসেছে তাই তাদের অনেক টাকা ভিজে গিয়েছে, এজন্য যে যার মতো করে টাকাগুলো শুকিয়ে নেয়, আর তারপর নিজেদের মধ্যে থাকা সব টাকা পয়সাগুলো ভাগ করে। এদিকে তারা ওই গাড়িটাকেও পুড়িয়ে ফেলে যেটাকে তারা চুরির কাজে ব্যবহার করেছিল। এভাবে অনেক দিন কেটে যায়, যে যার মতো করে সুখেই দিন কাটাচ্ছিল। তাদের কাছে এখন এত পরিমাণ টাকা যে সারা জীবন যদি তারা কাজ নাও করে তাও তাদের কিছু অভাব হবে না। কিন্তু আমাদের অ্যালবার্টো আবার একটু বেশি পাগল হয়ে গিয়েছে টাকা পেয়ে। সে দু হাতে টাকা উড়িয়ে বেড়াচ্ছিল আর প্রতিদিন নতুন নতুন একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আর এই ব্যাপারটা একদিন তার ওয়াইফ দেখে ফেলে। স্বাভাবিকভাবেই কোনো ওয়াইফ এটা সহ্য করতে পারবে না, তাই সে তার স্বামীকে শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে চলে যায়। পুলিশের কাছে গিয়ে সে পুরো ডাকাতির বিষয়টা জানিয়ে দেয়। ব্যাস আর কি লাগে, কেল্লা ফতে। এটা শুনে পুলিশ অ্যালবার্টোর বাড়িতে চলে যায়, পুরো বাড়ি সার্চ করে চুরির সমস্ত টাকা পয়সা পেয়ে যায়। আর এরপর ধীরে ধীরে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করে ফেলে, এমনকি আমাদের বুদ্ধিমান ফার্নান্দোকেও পুলিশ ধরে ফেলে। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। আমরা দেখতে পাই ফার্নান্দো জেল থেকে বের হচ্ছে, আর তাকে নিতে এসেছে লুইস। আসলে তাদের কারোরই 2 থেকে 3 বছরের বেশি শাস্তি দেওয়া হয়নি, কারণ তারা নকল বন্দুক ব্যবহার করে কারো কোনো ক্ষতি না করেই চুরি করেছিল, মানে ভালো চোর আর কি। দাঁড়ান, মুভি কিন্তু এখানেই শেষ না, কারণ এখানেই আসে গল্পের আসল টুইস্ট। কেননা আমাদের বুদ্ধিমান ফার্নান্দো সাহেব খুব ভালোভাবেই জানতো তারা যত ভালো প্ল্যানই বানাক না কেন একদিন না একদিন তারা পুলিশের কাছে ধরা পড়বেই। তবে মজার বিষয় হলো যেগুলো তারা সেফটি লক থেকে ডাকাতি করেছিল সেই লকে রাখা কোনো টাকা বা সম্পত্তির হিসাব ব্যাংকের কাছে থাকে না। তবে ফার্নান্দোরা ডাকাতি করার পরে সবাই ধারণা করে তারা প্রায় $25 মিলিয়ন ডাকাতি করেছিল, কিন্তু পুলিশ যখন তাদের সবাইকে অ্যারেস্ট করে তখন তারা মাত্র $2 মিলিয়ন পায়। বাকি টাকার কোনো খোঁজই পুলিশ পায়নি। এখন যেহেতু তাদের শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, সুতরাং এখন তাদের আর কোনো ভয় নেই। আর এভাবেই তারা এত সুন্দর একটা পারফেক্ট প্ল্যান করে। যেহেতু এটা একটা সত্য ঘটনা নিয়ে তৈরি, তাই মুভির শেষের দিকে আমাদেরকে আসল ডাকাতির কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। ওই ফুটেজগুলোতে দেখা যায় ডাকাতি করার পরে আসল ফার্নান্দো পুলিশের সামনে থেকেই বের হয়ে যায়। সেই সঙ্গে সেই সুড়ঙ্গ আর ওই ভাঙাচোরা গাড়িটাকেও দেখানো হয়। আর এটাও জানা যায় যে যেহেতু প্রত্যেক কাস্টমারের ইন্স্যুরেন্স করা ছিল, তাই ইন্স্যুরেন্স কোম্পানি পরবর্তীতে তাদের সব টাকা পরিশোধ করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির গল্পটা? নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এমন আরো সুন্দর সুন্দর মুভির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী মুভির নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।